আগামী 20 ডিসেম্বর অথবা তার আশেপাশের সময় থেকে শুরু হতে চলছে এসআইআর এর শুনানি পর্ব। তো এই শুনানি পর্বে যদি আপনাদের এসআইআর এর হিয়ারিংয়ে যদি আপনাকে ডাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই একটি ডকুমেন্টস আপনাদেরকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। এছাড়া আরও অনেক ডকুমেন্টস তো আছে, এই একটি বিশেষ করে একটি ডকুমেন্টস আপনাদেরকে সঙ্গে রাখতে হবে। তো সেক্ষেত্রে এসআইআর এর শুনানি পর্বে যদি আপনাদের ডাকে, তাহলে সেখানে গিয়ে আপনি কি করবেন, আপনাকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, অথবা শুনানি পর্বে যদি আপনি সেদিন উপস্থিত না থাকেন তাহলে কি আপনি ডেট চেঞ্জ করতে পারবেন। তো এই নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাকে দিয়ে দেবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। দেখুন, আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে এবং তার 3-4 দিনের মধ্যে অর্থাৎ 20 ডিসেম্বরের আশেপাশের সময় থেকে শুরু হয়ে যাবে শুনানি পর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 20 ডিসেম্বর অথবা তার কাছাকাছি সময় থেকে শুরু হয়ে যাবে শুনানি, যা চলবে হচ্ছে 1 মাসের সময়কাল। এবং এই পর্বে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই পুরো প্রক্রিয়াটিকে সিসিটিভি ফুটেজ বা ওয়েব কাস্টিং এর আওতাতে আনা হবে। অর্থাৎ পুরো যে হিয়ারিং এর প্রসেসটি সেটাকে করা হবে হচ্ছে ওয়েব কাস্টিং এর মাধ্যমে, যাতে কেউ পরবর্তীকালে পুরো হিয়ারিং প্রক্রিয়াটিকে দেখতে পারে যে হিয়ারিং প্রক্রিয়াতে কোনো প্রকারের কিছু হয়েছে নাকি। দেখুন, বাংলায় এসআইআর এর প্রথম পর্ব সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে কি হচ্ছে, যেই ফর্মগুলো জমা পড়েছে সেই জমা পড়া ফর্মগুলোর আপলোড এবং পরীক্ষা নিরীক্ষার কাজ বর্তমানে চলছে। কমিশন জানিয়েছে যে এআই নির্ভর অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নির্ভর বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ফর্মগুলো স্ক্রুটিনি বর্তমানে চলছে। একাধিক স্তরে তথ্য যাচাইয়ের পরে যেই সমস্ত ফর্মে কোনো অসঙ্গতি অথবা ত্রুটি ধরা পড়বে সেই সমস্ত ভোটারদের আবার শুনানিতে ডাকা হবে। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত না পশ্চিমবঙ্গে প্রায় 1.67 কোটি ভোটারের ফর্মে অর্থাৎ এনুমারেশন ফর্মে ত্রুটি ধরা পড়েছে এবং সেই সমস্ত ভোটারদেরও হিয়ারিং এ ডাকতে পারে, এমনটাই কিন্তু খবর আপাতত পাওয়া যাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে টোটাল 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 294টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রতিটি কেন্দ্রে 100 জন করে ডাকা হবে ডেইলি এবং টোটাল প্রতিটি কেন্দ্রের জন্য 10 জন করে এইআরও রাখা হয়েছে। অর্থাৎ টোটাল 2940 জন এইআরও রাখা হয়েছে এবং আরও এক্সট্রা করে 1000 থেকে 1200 জন এইআরওদের প্রস্তুত রাখা হয়েছে, যে যদি কোনো সময় দরকার পড়ে তাদেরকেও হিয়ারিং এর কাজে রাখা হবে। তো এই যারা এইআরও রয়েছেন তারা প্রতিদিন কমপক্ষে 100 জনের হিয়ারিং করবেন। কমপক্ষে মানে হচ্ছে মিনিমাম 100 জনের হিয়ারিং করবেন, ম্যাক্সিমাম কিন্তু আরো বেশি হতে পারে। তো সেক্ষেত্রে দেখুন, এখন বলা হয়েছে যে কতজন ভোটার আনম্যাপড হিসাবে চিহ্নিত হন তার উপরে শুনানি পুরো সময়কাল নির্ভর করবে। দেখুন, এবার বলা হচ্ছে যে রাজ্যে টোটাল যে ভোটার যে হিয়ারিং এ ডাকা হবে তাদেরকে 3টি ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে সেলফ ম্যাপিং এবং 2টা হচ্ছে প্রোজেনি ম্যাপিং এবং 3 নম্বর হচ্ছে নো ম্যাপিং। সেলফ ম্যাপিং মানে কি, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের এবং যাদের নাম 2025 সালের ভোটার লিস্টে রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা পড়ে যাচ্ছে হচ্ছে সেলফ ম্যাপিং এর আন্ডারে। অর্থাৎ এই সমস্ত ভোটারদের আর কোনো প্রকারের তাদের হিয়ারিং এ ডাকার চান্সেস খুবই কম, যদি না তারা এনুমারেশন ফর্মে কোনো বড়সড় ভুল করেন। দ্বিতীয় জন হচ্ছে প্রোজেনি ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং মানে কি, যার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু তাদের বাবা মা আত্মীয় স্বজন বা বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এই 4 জনের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। তো এই অবস্থায় এই সমস্ত ভোটার যারা রয়েছেন তাদের বলা হচ্ছে প্রোজেনি ম্যাপ। তো এবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে যেই সমস্ত বুথে এই প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা 50%-এর বেশি সেখানে বিএলওরা আবার গিয়ে তারা যাচাই করবেন। কেন করবেন? কিছু কিছু বুথ পাওয়া গেছে যেখানে 2022 সালে ভোটার ছিল মাত্র ধরুন 50 জন, 2025 সালে ভোটার হয়ে গেছে প্রায় 1200 জন, অর্থাৎ মাত্র 1200 জন ভোটারের মধ্যে 1150 জনের প্রোজেনি ম্যাপিং করিয়েছে। অর্থাৎ এই সমস্ত ভোটার পরে এসছেন। তো কি করে হলো? তার জন্য কিন্তু এই সমস্ত ভোটারদের যে সমস্ত জায়গাতে 50%-এর ওপরে প্রোজেনি ম্যাপিং সেই সমস্ত জায়গাতে বিএলওরা পুনরায় তারা ভেরিফাই করবে। এবং 3rd নাম্বার হচ্ছে, এবং এই সমস্ত ভোটারদেরও কিন্তু ডাকতে পারে। কেউ কারোর ধরুন বাবা মায়ের নাম 2002 সালে এক ছিল, এখন ধরুন বাবা মায়ের নাম কিছু চেঞ্জেস হয়েছে, তো সেই সমস্ত ভোটারদের ডাকা হবে। অথবা ধরুন কিছু ভোটার রয়েছে যারা ধরুন 2002 সালে ভোটার লিস্টে বাবার যা নাম ছিল অথবা ঠাকুমার যার নাম ছিল ঠাকুরদার যার নাম ছিল সেই এনুমারেশন ফর্মে তারা বিচলিত হয়ে গিয়ে বা কি করবে না করবে এটা লিখতে গিয়ে তারা ভুল করে ফেলেছে। তো এই সমস্ত ভোটারদেরও ডাকা হবে। এবং নাম্বার 3 হচ্ছে নো ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে তো নেই এমনকি তাদের আত্মীয় স্বজন অর্থাৎ
অর্থাৎ বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা, এই 4 জনের মধ্যে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। তো এই সমস্ত ভোটারদেরও কিন্তু এবার হিয়ারিং এ 100% ডাকবে নির্বাচন কমিশন। দেখুন, এখন ব্যাপারটি হচ্ছে কারোর নাম যদি এই 3 নম্বর যে রয়েছে অর্থাৎ নো ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টেও নেই এবং যাদের বাবা, মা, ঠাকুরদা এবং 4 জনের মধ্যে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে সেই সমস্ত ভোটারদের কি হবে, 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তো কি 11টি ডকুমেন্টস অলরেডি আপনাকে অনেকবার বলে দিয়েছি। যদি আপনারা জানতে চান একটু কমেন্ট বক্সে জানাবেন, যদি কমেন্ট বেশি হয় তাহলে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করে দেবো যে 11টি ডকুমেন্টস কি এবং সেই ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটাও আপনাদের জানিয়ে দেবো। অলরেডি কিন্তু করেছি। দেখুন, যদি খসড়া ভোটার তালিকা বেরোনোর পরে, আগামী 16 ডিসেম্বর বেরোবে, যদি বেরোনোর পরে আপনি দেখেন যে কারোর নাম খসড়া ভোটার তালিকাতে নেই, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ফর্ম 6 এর সঙ্গে সংযুক্ত অ্যানেক্সচার 4 পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। ঠিক আছে, এছাড়া কিন্তু দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। যদি নাম না থাকে তাহলে পরে আবার নতুন করে নাম নথিভুক্তের জন্য আবেদন করতে হবে। এদিকে কারোর নাম যদি 2002 সালের SIR ভোটার তালিকায় থাকে, তবুও যাচাইয়ের জন্য ডাকা হতে পারে কিনা এই প্রশ্নের নির্বাচন কমিশন জানিয়েছে যে বিষয়টি সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিচারাধীন। অর্থাৎ সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে সেই ফর্মে কোনো প্রকারের ভুল হয়েছে তাহলে তিনি কিন্তু ডাকতেই পারেন। দেখুন, কেউ যদি ভুয়ো নথি জমা দেয়, ধরুন SIR এর হিয়ারিং পর্ব হলো, কারো কাছে ধরুন কোনো অরিজিনাল নথি নেই, তো তিনি কি করবেন, ভারতবর্ষে থাকার জন্য তিনি জাল নথি দেবেন, ভুয়ো নথি দেবেন। তো যদি কেউ ভুয়ো নথি জমা দেয় তাহলে সে কি শাস্তি হতে পারে সেই সম্পর্কে সচেতন করেছে কমিশন। বলেছে যে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ BNS 337 ধারায় নথি জাল করলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং জরিমানার বিধান রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন, এখন কি বলা হয়েছে যে তাহলে আপনি এবার কিভাবে আপনি বা যদি আপনাদের হিয়ারিং এ ডাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোন ডকুমেন্টস দেবেন। দেখুন, তাহলে কাদের শুনানিতে ডাকা হতে পারে, যাদের 2002 সালের তথ্যের সাথে 2025 সালের তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি তাদেরকে হিয়ারিং এ ডাকবে। যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা 2002 সালের অংশটিকে পূরণ করতে পারেননি তাদেরকে ডাকা হবে। যাদের জমা দেওয়া তথ্যে কোনো প্রকারের ত্রুটি ধরা পড়বে বা অসঙ্গতি ধরা পড়বে তাদের ডাকা হবে। নোটিশ পাঠানোর পদ্ধতি, শুনানির জন্য নোটিশ কিভাবে আপনি পাবেন তা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। কমিশন জানিয়েছে ফোন অথবা SMS এর মাধ্যমে কাউকে ডাকা হবে না। BLOরা সরাসরি বাড়ি পৌঁছে গিয়ে সেই সমস্ত BLO সেই সমস্ত সংশ্লিষ্ট ভোটারদের কাছে সেই চিঠি দিয়ে আসবেন অথবা নোটিশ পৌঁছে দেবেন। ঠিক আছে, তাহলে এখন শুনানির দিনকে আপনি পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনার শুনানির দিন পড়েছে একটা ডেটে, ধরুন পড়েছে 1 জানুয়ারি, তো আপনি কি ডেট পরিবর্তন করতে পারবেন? তো এর উত্তর হচ্ছে অনিবার্য কারণে শুনানির দিন উপস্থিত থাকতে না পারলে আপনি EROর কাছে আবেদন করে দিন পরিবর্তনের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন। এছাড়া ভার্চুয়াল শুনানিও হবে। কেউ যদি গুরুতর অসুস্থ হন অথবা সশরীরে উপস্থিত হতে তিনি যদি অক্ষম হন তবে উপযুক্ত কারণ দর্শালে পরে কমিশন প্রয়োজনে ভার্চুয়াল শুনানিরও ব্যবস্থা করতে পারে। দেখুন, কি একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে। ধরুন আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনাদের বাবা অথবা মায়ের নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা আপনি বংশ তালিকা করে নিয়ে যাবেন অথবা একটা আপনি ওয়ারিশ সার্টিফিকেট অবশ্যই করে নিয়ে যাবেন। ওয়ারিশ সার্টিফিকেট যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও তো 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলেন, কিন্তু যদি আপনি ওয়ারিশ সার্টিফিকেট করেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো প্রসেসটি অনেক ইজিলি হয়ে যাবে। এছাড়া যদি আপনাদের কাছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট থাকে অথবা যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে কিচ্ছু নেওয়ার দরকার নেই। যদি এগুলো না থাকে তাহলে একটা ওয়ারিশ সার্টিফিকেট আপনারা অবশ্যই বের করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের যদি এরপরেও মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিওর উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।